রাজাকারের তালিকা ২৬ মার্চের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি জানান, এবারের তালিকাকে বিতর্ক এবং প্রশ্নের ঊর্ধ্বে রাখতেই এ সংক্রান্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২১ সালের শুরুতেই সংসদে পাশের জন্য তোলা হবে বিলটি। পরে ভাস্কর্য ইস্যু নিয়ে মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, ভাস্কর্য বিরোধিতাকারীরা মতলববাজ, এরা ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে নানা ফতোয়া দিচ্ছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ না নিতে একটি গোষ্ঠী ফতোয়া দিয়েছিল উল্লেখ করে মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, সেই গোষ্ঠী এখন নিজেদের প্রয়োজন মতো নানা ফতোয়া দিয়ে কাজ উদ্ধার করছে। ভাস্কর্য ভাঙ্গা নিয়ে ফতোয়া দিয়ে ইসলাম ধর্মের অবমাননা করা হচ্ছে বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ধর্মকে প্রতিপক্ষ হিসেবে দুইজন আসলে দৌড়ে এসে যাচ্ছে এরপরে এই মিথ্যাচারকে সিনিয়র লিডার দাঁড়িয়ে সামনে এবং ইসলামকে বিতর্কিত করে তখন মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে ৭০ সালে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে যেমনি ঐক্যবদ্ধ হয়েছিলাম, আজকে তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করে তাদের প্রতিহত করব। আর এ নিয়ে কথা বলতে রাজধানীর মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। আপনাকে স্বাগত। আমরা শুনছিলাম আপনার বক্তব্য, আপনি বলছিলেন যে ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। আমরা দেখেছিলাম যে এর আগেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল এবং নানা রকম আলোচনার জন্ম দিয়েছিল। এবার এই তালিকাটিকে নির্ভুল এবং একদম ঠিকঠাক রাখতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি কি আমার বক্তব্য শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমি জানতে চাচ্ছিলাম যে তালিকাটি নিয়ে ২৬শে মার্চের মধ্যে যে রাজাকারের তালিকাটি প্রকাশ করা হবে, এর আগেও এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু নানা রকম প্রশ্ন উঠেছিল। এবারের তালিকাটি নির্ভুল রাখতে আপনারা কি কি উদ্যোগ নিচ্ছেন? জি, প্রশ্নটা আমি কি আবার বলবো? আরেকবার বলছি, এবার রাজাকারের তালিকাটি যেটি করা হচ্ছে সেটিকে নির্ভুল রাখতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন? এটা হলো দ্বিতীয় অংশের প্রশ্নটা হয়ে গেল। প্রথম অংশটা আগে বুঝতে হবে। জি, আগে রাজাকারদের তালিকা করার আমাদের নৈতিক অধিকার ছিল হয়তো, কিন্তু আইনগত কোনো অধিকার ছিল না, আইনগত কোনো ভিত্তি ছিল না। যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা করছি, বীরাঙ্গনদের তালিকা করছি, সেটা আইনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে এই ক্ষমতা দেওয়া আছে। কিন্তু রাজাকারদের তালিকা করার জন্য, যুদ্ধবিরোধীদের তালিকা করার জন্য কোন আইনানুগ এখতিয়ার ছিল না। সেই জন্যই আপনারা দেখেছেন ১৫ দিন আগে আমাদের মন্ত্রিসভা মিটিং এ রাজাকার অর্থাৎ স্বাধীনতা বিরোধী যারা সক্রিয় ছিল তাদের একটা তালিকা করার আপনার মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন হয়েছে আইনটা। এখন পার্লামেন্টে যাবে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বোধহয় পার্লামেন্ট বসার সময় এসেছে। এই পার্লামেন্টে এটা পাশ হওয়ার পর আমরা তালিকা করব। কি প্রক্রিয়া তালিকা করা হবে তখন আইনটা পাশ হওয়ার পরে করতে হবে। আর এখন যেটা বলবো সেটা তো বলবে যে আইনের আগেই এটা বলে কি করে। তবে ধারণা হচ্ছে, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা ইঙ্গিত দিতে পারি যে সেটা উপজেলা ভিত্তিক হয়তো কমিটি হবে, সেখানে মুক্তিযোদ্ধাদেরকে প্রাধান্য দিয়ে বিভিন্ন পেশার লোকেরা, ওই সিনিয়র সিটিজেন, ওই সময় যারা জীবিত ছিলেন, এখনকার তরুণ প্রজন্ম তো আর জানবে না তখন কার কি ভূমিকা ছিল, যাতে সেটা নির্মোহভাবে তৈরি করা যায়
কারো ব্যক্তিগত আক্রোশে কাউকে বাদ দেওয়া, কাউকে ওই অন্তর্ভুক্ত করা, বা কারোর সাথে কাউকে বাদ দেওয়ার জন্য যাতে না হয়, ওই সময়কার সেই লোকদেরকে আমরা নিয়ে বিভিন্ন পেশার কমিটি হয়তোবা তখন গঠিত হবে। সেই কমিটির মাধ্যমে তালিকা হবে, তারপর হয়তো সেগুলো আবার রিভিউ করার জন্য আরেকটা কমিটি থাকবে। কারণ এইটা যেহেতু আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে অতীতে, যে যাদের নাম ছিল রাজাকারদের তালিকায় সবাই কিন্তু সক্রিয় ভূমিকা পালন করে নাই। আমরা ইতিমধ্যেই আমি বহু কাজ করে দেখেছি যে অনেক ক্ষেত্রে মেম্বার চেয়ারম্যান সাহেবরা অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম লিখে রাখতেন, হয়তো তিনি জানেনও না। আবার অনেক ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য যখন ধরেছে তখন বলছে যে ঠিক আছে আসি, সাহায্য সহযোগিতা করবো, কিন্তু মানসিক ভাবে করে নাই, সক্রিয় ছিল না। কে সক্রিয় ছিল, কে নিষ্ক্রিয় ছিল, বা কার নাম অজান্তে লিখেছে, সেগুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা স্থানীয় লোকদের যে মতামত, তাদের ভূমিকার সম্পর্কে, ওই ৭১-এর ভূমিকা সম্পর্কে, সেইটা যাতে যাচাই বাছাই করে অবশ্যই আমরা আশা করব যে এইবার নিশ্চয়ই একটি নির্ভুল তালিকা পেতে যাচ্ছে আমরা। আপনি যে প্রক্রিয়া বললেন সেটি হলে সেটিই হবে। আমি আরেকটা বিষয় জানতে চাই, মুক্তিযুদ্ধের তালিকা প্রসঙ্গে একটু প্রশ্ন করতে চাই আপনার কাছে। 2019 সালে গেজেট বাতিল, 19 সালের গেজেটে বাতিল হয়েছে 256 জনের নাম মুক্তিযুদ্ধের তালিকা থেকে, যারা এই সনদ নিয়ে, মুক্তিযুদ্ধের সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন এমন অনেক লোক ছিল, 256 জন। তার মধ্যে কিন্তু কয়েকজন সচিব, কর্মকর্তা, শিক্ষক তারাও ছিলেন, মানে সরকারি চাকরিও করেছেন ভুয়া সনদ নিয়ে। তো এই যে বাতিল হলো, বাতিল হওয়াটাই কি যথেষ্ট, নাকি আপনি মনে করেন যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া দরকার? তেমন কোনো সুপারিশ কি আপনারা করেছেন? না না, তার যেটুকু করা যায় ওইটুকু করেছি আমরা। কিছু কিছু মামলা হয়েছে, আমি একটা মিনিট সময় নেই। জি জি প্লিজ। যেমন মহান আপনার কি বলে বিচারালয়ে মহামান্য আদালত বলছে যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সংশোধনী বাতিল, কিন্তু যে সমস্ত কাজ হয়ে গিয়েছে, মানে যে সমস্ত কাজকর্ম এটা বাস্তবায়িত হয়ে গেছে, সেগুলো তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে ভবিষ্যতের টুকু সেটাকে চেক দেওয়া হয়েছে। এমনি ভাবে আমরা বাদ দিয়েছি যে হেন্সফোর্থ এই সার্টিফিকেট বলে আর কোনো সুযোগ পাবে না, যেহেতু সেটা একটা বৈধ সংস্থাই দিয়েছিল। অন্যায়ভাবে দেখ আর ন্যায়ভাবে দেখ, এখন তো সে এককভাবে দায়ী না যে নাকি সংগ্রহ করছে। যারা আমরা দিয়েছি তাদেরও তো দায় আমরা এড়াইতে পারি না। কাজে কিছু কিছু জায়গা আছে যে সেগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যায়, বা যে সুবিধা নিয়েছে সেগুলো ফেরত যোগ্য, যেগুলো সেগুলো ফেরত নেওয়া হয়েছে। ধরেন একজনের জমি বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দ বাতিল করে দিলাম। একজন চাকরি করেছে, চাকরি করে সে চলে গেছে, এখন তার কাছে সে যে বেতন নিয়েছিল সেগুলো তার আদায় করা যাবে না। অবশ্যই। তাই আমরা দুই ভাগে এটা দেখেছি, যেটা আদায় যোগ্য সেটা আদায় করেছে, যেটা যোগ্য নয় এটা করতে পারিনি। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, এই যে একটি বিতর্ক চলছে, অহেতুক বিতর্কই বলবো, এই যে ভাস্কর্য নির্মাণ নিয়ে, আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যেও কিন্তু তিনি সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। এখন আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এখন একটি বৈঠক হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, সেখানে কিন্তু আলেমগণ আবারও বলেছেন যে ভাস্কর্য নির্মাণ বাদ দিয়ে সেখানে মিনার তৈরির প্রস্তাব তারা দিয়েছেন, সেটি নিয়ে আলোচনা চলছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপনার মূল্যায়ন জানতে চাই, এই যে স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, তারপরেও আজকে আমাদের এমন অবস্থার মুখোমুখি হতে হচ্ছে, কেন? প্রথম মন্তব্য, আমি মন্ত্রিসভার সদস্য হিসাবে যিনি দায়িত্বপ্রাপ্ত, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলার জন্য দায়িত্বপ্রাপ্ত, তিনি দেখবেন, আইনমন্ত্রী দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, আমার এই ব্যাপারে মন্তব্য। তবে আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, এই দেশ আমি সৃষ্টি করার সাথে আমি জড়িত ছিলাম, আমি অংশীদার, কাজে এটা হতে পারে না, কোন অবস্থায় না। এটা নতুন করে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে কেন যে অসাম্প্রদায়িক দেশ, এটা আমাদের সংবিধানে জাতির পিতা লিখে দিয়ে গেছেন। আমরা যেটা বাতিল করেছি সেটাকে আবার রিভাইভ করেছি, কাজে সংবিধান রক্ষা করার শপথ নিয়ে আমি মন্ত্রী হয়েছি, কাজে এটাকে রক্ষা করা আমার দায়িত্ব। কাজে এই যে সমস্ত বন্ডরা, ধর্ম ব্যবসায়ীরা, যুগে যুগে এরা ধর্মের নামে মিথ্যাচার করেছে। মহান মুক্তিযুদ্ধের সময় বলেছিল মেয়ে লোক গনিমতের মাল, কাজে তাদেরকে যে রেপ করেছে, ধর্ষণ করেছে, সেটাকে জায়েজ বলেছে। তারা আমাদের রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে করেছে, আমাদের
স্বাধীনতা বিরোধিতা করেছে। কাজেই ওদের মুখে ওরা কি বললো সেটা বড় কথা নয়। আমরা আমাদের সংবিধানকে সমুন্নত রাখবো, যে কোনো কিছুর বিনিময়ে হোক, সেটা হলো আমাদের প্রত্যয় এবং দেশ স্বাধীনের, এটাই আমাদের অঙ্গীকার। অবশ্যই আরেকটি বিষয় একটু দ্রুত যদি আপনি একটু বলেন, যে সেটি হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের নানা কিছু স্মৃতি বলেন, ইতিহাস বলেন, সবকিছু পরবর্তী প্রজন্মকে জানানো সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। এরই অংশ হিসেবে 265টি বধ্যভূমি সংরক্ষণের একটি প্রজেক্ট আপনারা প্রকল্প হাতে নিয়েছিলেন, যেটির কাজ এখনো শুরু হয়নি এবং আগামী জুনেই এটি শেষ হচ্ছে, আগামী বছর জুনে 2021-এর। সেই কাজটা কি অবস্থায় আছে? বধ্যভূমিগুলো সংরক্ষণ করা জরুরি বলে মনে করেন কিনা? 35টা অলরেডি আমরা তৈরি করে ফেলেছি এবং 200-র উপরে চলমান আছে, কাজ চলমান আছে। আমরা 281টার মতো এই পর্যন্ত আইডেন্টিফাই করেছি। আমরা গতকালকেও আমি আবেদন করেছি দেশবাসীর কাছে, যদি বধ্যভূমি আমাদের তালিকাভুক্ত হয় নাই, আমাদের জানার বাইরে থাকে, আমি আপনাদের মাধ্যমে আবার দেশবাসীকে আহ্বান জানাই, সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাই, আপনাদের কাছে কোনো তথ্য থাকলে দয়া করে আমাদেরকে দিয়ে সহযোগিতা করেন, যাতে আমরা বদ্ধভূমিকে সংরক্ষণ করি। এবং সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে বিরাট বড় আকারে প্রকল্প নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেটা অনুমোদন দিয়েছেন। অবশ্যই। এবং সম্মুখ যুদ্ধ যত স্থানে হয়েছে, শুধু বদ্ধভূমি না, পাকিস্তান হানাদার বাহিনীর সাথে আমরা সম্মুখ যুদ্ধ যতটুকু করেছি সেগুলো সংরক্ষণ আমরা শুরু করেছি। কাজে ঐতিহাসিক স্থান আমরা সংরক্ষণ করে যাচ্ছি। তবে হ্যাঁ, আপনাদের এটাও আবার বিবেচনায় নিতে হবে, 30 বছর জিয়া এরশাদ খালেদা জিয়া 30 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তারা পাকিস্তানি চেতনায় দেশকে চালাতে চেয়েছিল, সংবিধানকে অগ্রাহ্য করে এবং সংবিধানকে বাতিল করে। কাজেই সেই অবস্থা থেকে অবশ্যই আমরা আশা করব নিঃসন্দেহে এই বধ্যভূমিগুলো চিহ্নিত হবে এবং সম্মুখ সমরের জায়গাগুলো চিহ্নিত হবে। জনাব আকম মোজাম্মেল হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।